আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। অনলাইন কোর্সের এই পর্বেও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটি অনেক মানুষ অর্থাৎ প্রায় মানুষই তার অজান্তেই কিন্তু ব্যবহার করে। সেটা আমরা এখন অর্থনীতির শিক্ষার্থী হিসেবে এটা সঠিকভাবে জানব। তো আজকে সেই টপিকসটি কি? টপিকসই হলো, ইতোমধ্যেই তোমরা দেখে ফেলেছো, সেটা হলো সুযোগ ব্যয়, অর্থাৎ ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। তো আজকে আমরা এই সুযোগ ব্যয় সম্পর্কে বিভিন্ন প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে এটার আমরা চিত্রের মাধ্যমে বিবিধ ব্যাখ্যার মাধ্যমে এই কনসেপ্টটির সুন্দরভাবে আমরা এই বিষয়টির ধারণা অর্জন করব। তো এখন আসি যে এই ব্যাখ্যা আমরা থিওরিটিক্যাল দেওয়ার আগে আমরা যেটা প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে মানুষ তার পছন্দের সব কিছু কিন্তু একসাথে পেতে পারে না। কেন? কারণ এই ক্ষেত্রে তার তিনটা ফ্যাক্টর মেন কাজ করে। একটা হলো সময়, একটি হলো সম্পদের স্বল্পতা, 3 নম্বর হলো পছন্দ। এই তিনটা ক্ষেত্রে কি হয়, তার চয়েস অর্থাৎ সেই জিনিসটি পেতে তাকে বিপত্তি ঘটায়। তাহলে বিষয়টি প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, প্রথমে আসি সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এখন খেয়াল করো, এই সময়ের ব্যাখ্যা যদি আমি বলি, তো এটা হলো আমার ক্ষেত্রে আমি এই উদাহরণটা দিই। যেমন আমি বিভিন্ন পেশায় আগে চাকরি করেছি। তো সর্বশেষ আমি পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার, ওই পোস্টটা চাকরি ছেড়ে 35 BCS এডুকেশন ক্যাডার অর্থাৎ শিক্ষা ক্যাডারে যোগদান করি। এখন খেয়াল করো, দুটো চাকরি খুবই গর্জিয়াস চাকরি, কিন্তু আমি যদি পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরি করি, তাহলে আমি BCS এডুকেশন ক্যাডারে জয়েন করতে পারবো না। আবার আমি যদি BCS ক্যাডারে জয়েন করি, তাহলে আমি আর পূবালী ব্যাংকের চাকরিটাই করতে পারবো না। তার মানে অ্যাট দ্য সেম টাইমে আমি দুইটা জব কিন্তু করতে পারছি না। তাহলে আমাকে একটি বেছে নিতে হবে, এবং একটি বেছে নেওয়ার ফলে আমার কি হবে, তার মানে আমার যে অপশন ছিল, হয় পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ক্যারিয়ার পরিচালিত করা, অথবা BCS ক্যাডারে জয়েন করা। তা আমি যখন BCS ক্যাডারটি চয়েস করেছি, তার মানে কি, এই BCS ক্যাডারে জয়েনটা হলো আমার অপরচুনিটি, মানে সুযোগ সৃষ্টি হয়েছে। আর আমি যে পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ওই চাকরিটা ছেড়ে আসছি, ওইটাই হলো আমার ব্যয়। তার মানে একটি সুযোগ ক্রিয়েট করেছি, এই কারণে আমাকে একটি ব্যয় করতে হয়েছে। কারণ আমি যখন BCS ক্যাডারে জয়েন করে আমার কর্মজীবন শুরু করছি, তখন আমি আর ব্যাংকের ওই লাইফটা অর্থাৎ ক্যারিয়ারটা আর পরিচালনা করতে পারিনি। কেন পারিনি? সময়ের কারণে। অর্থাৎ অ্যাট দ্য সেম টাইমে আমি দুইটা কাজ করতে পারছি না। ক্লিয়ার বিষয়টি? তার মানে সহজ কথাই আমরা বললাম। এখন ডেফিনেশনে যাই, তারপর আমরা আরও উদাহরণ দেখব। তো সুযোগ ব্যয়ের একদম সাধারণ একটা আমরা যদি সংজ্ঞা দেখি, দেখো, একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপদ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার পরিমাণকে, যতটুকু ছেড়ে দেয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়। ঠিক আছে? সেই ছেড়ে দেওয়ার পরিমাণই সুযোগ ব্যয়। আচ্ছা, এখন আমরা আরও একটি উদাহরণ আসি। তো প্রথম দিকে বলছিলাম কি, সময়, সম্পদের স্বল্পতা। এবার আসি সম্পদের স্বল্পতার একটি উদাহরণে। তাহলে প্রথম পয়েন্ট এটা দিলাম। এখন আসি সম্পদের স্বল্পতা, এই বিষয়টির একটি উদাহরণ যেটা সুযোগ ব্যয়ের প্রয়োগ হয়। এখন চিন্তা করো যে লেট আস সে তুমি শপিংয়ে গেছো। যারা ছেলেরা তারা একটা নির্দিষ্ট বাজেট নিয়ে গেছো, মেয়েরাও একটি নির্দিষ্ট বাজেট নিয়ে গেছো। পারপাস কি? ছেলের পারপাস দেখলাম একটা ছেলের পোশাক, আমরা ধরলাম একটা সে প্যান্ট ক্রয় করবে, আর মেয়ের পারপাস হলো সে একটি 3 পিস ক্রয় করবে।
তো এখন মূল ফ্যাক্টর হলো দুইজনের উদাহরণ কেন দিচ্ছি, যদি আমি মেয়ের উদাহরণ দিই মেয়েদের, তাহলে বলবে যে না আমাদের উদাহরণটা কেন দিল না, এই কারণে। এখন সে শপিংয়ে যাওয়ার পরে দেখা গেল অনেকগুলো কাপড় বের করা হয়েছে, সেখান থেকে পছন্দ করতে করতে দুটো পছন্দ এসে ঠেকে গেছে। তো দুইটো পছন্দের মধ্যে দেখা যাচ্ছে দুটো তাকে খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে, বিশেষ করে যে তার দুটোই হলো এখন নেওয়ার ইচ্ছা, কিন্তু ওই যে সে তার যে বাজেট যে স্বল্পতা অর্থাৎ সম্পদের স্বল্পতা, সে ক্রয় করতে পারবে একটি, এরকম পরিমাণই তার কাছে অর্থ আছে। তাহলে ওই সময় তাকে যে কোনো একটি বেছে নিতে হবে। তার মানে তার যে বাজেট যেহেতু অর্থাৎ সম্পদের স্বল্পতা আছে, দুটো যদিও ওখানে পছন্দ হয়েছে, তারপরেও তাকে একটি বেছে নিতে হবে। তার মানে একটি যখন বেছে নিল, আরেকটি তাকে ত্যাগ করতে হলো, সেটা হলো সুযোগ ব্যয়। অর্থাৎ একটা যেটা বেছে নিল, যদি এমন হয় একটা লাল ড্রেস একটা নীল ড্রেস, তো লালটা যদি সে পছন্দ করে তাহলে নীলটা তাকে স্যাক্রিফাইস করতে আছে, আবার নীলটা যদি পছন্দ করে তাহলে তাকে লালটা স্যাক্রিফাইস করতে আছে, কারণ দুটোই প্রথমে পছন্দ হয়েছে, কিন্তু একটা অরিজিনালি সে নিবে, কারণ কি সম্পদের স্বল্পতা, সে দুটো নিতে পারছে না, তাহলে একটা নিলে আরেকটা তাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, তার মানে সুযোগ ব্যয় আছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি এই যে বিভিন্ন সময় বাংলাদেশে যে খেলা হয়, খেলা সত্ত্বেও তোমরা যে অনেক সময় কলেজে যাও, ক্লাস করো, অর্থাৎ ওই খেলাটা তোমরা ওই টাইমে দেখো না, না দেখে তোমরা যে ক্লাস করো, সেই ক্লাস করাটাই হচ্ছে তোমার সুযোগ, আর তুমি ব্যয় করছো কোনটা, খেলা দেখাটা। যে বাংলাদেশের ক্রিকেট খেলা হওয়া সত্ত্বেও তোমরা না দেখে ক্লাস করছো, সেটা হলো তোমার ক্লাসটা হলো সুযোগ, ওটা হলো ব্যয়। তাহলে বোঝা গেছে বিষয়টা। আচ্ছা এখন আসে আরও উদাহরণ, সেটা হলো কি আমরা আরেকটা বলছি পছন্দ, তাই না। আসি পছন্দের বিষয়। তো মজার বিষয় হলো পছন্দের বিষয়টা আমরা একটু আপার লেভেলে চিন্তা করি। এখন একজন ছেলে এবং একজন মেয়ে, তাই না। তো এখন এমনও হতে পারে একজন ছেলের তার দুটো মেয়েকে পছন্দ হয়েছে বিবাহের জন্য, মেয়ে দেখতে গেছে, দুটো মেয়ে এখন পছন্দ, কিন্তু যেহেতু সে একটার বেশি করতে পারছে না ইন জেনারেল সেন্স, ঠিক আছে, আমরা এক্সেপশনালটা আসলে বাদ দিই, তো জেনারেল সেন্সে সে একটার বেশি করতে পারবে না, তো তাকে আরেকটাকে কি করতে আছে, স্যাক্রিফাইস করতে আছে, অর্থাৎ এটা হলো একটা সুযোগ ব্যয়। ঠিক অপোজিট সেন্সেও একই জিনিস। তাহলে এটা একটা বিষয় গেল। এখন আসি আমরা উৎপাদনের সেক্টর হিসেবে চিন্তা করি, সেটার ব্যাখ্যাটা, যাতে বিষয়টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো, এই জন্য আসলে এত ব্যাখ্যা নিয়ে আসি। এখন ধরলাম 1 বিঘা পরিমাণ জমি, এই জমিতে একজন কৃষক যদি চাষ করে, তাহলে এই 1 বিঘা জমিতে 40 মণ ধান উৎপাদন করা সম্ভব, অথবা ধরলাম 50 মণ পাট উৎপাদন করা সম্ভব। খেয়াল করো, জমি কি নির্দিষ্ট পরিমাণ জমি, এই জমিতে হয় একজন ব্যক্তি চাষ করলে, ধান চাষ করলে 40 মণ ধান পাবে, আবার যদি সে পাট উৎপাদন করে সে 50 মণ পাট পাবে। ঠিক আছে, খেয়াল করো। এখন ওই ব্যক্তি যদি এমন হয় যে তার নির্দিষ্ট জমিতে সে যদি ধান উৎপাদন করে, তাহলে কি পাট পাবে? পাট পাবে না। কারণ কি, তার পাট উৎপাদনের 50 মণ পাট উৎপাদনটাকে স্যাক্রিফাইস করতে আসে। ঠিক আছে, আবার সে যদি উল্টাটা করে, সে পাট উৎপাদন করলো, সেখান থেকে পাবে 50 মণ পাট, কিন্তু ধান সে আর পাবে না, কারণ অ্যাট দ্য সেম টাইমে অর্থাৎ একই সময়ে সে দুটি উৎপাদন করতে পারবে না। কারণ এই নির্দিষ্ট জমিতে সে যদি ধান উৎপাদন করে তাহলে ধান পাবে, কারণ ধান পাট দুটোই উৎপাদন করা সম্ভব, কিন্তু সে যদি ধান করে তাহলে পাট পাবে না। তাহলে ধানটা সে সুযোগ ক্রিয়েট করলো, পাটটাকে ছেড়ে দিল, ব্যয় করলো। আবার উল্টোটা করলে যদি পাট উৎপাদন করে তাহলে কি হলো, ধানটাকে ছেড়ে দিল, পাট হলো সুযোগ, এটা হলো ব্যয়। ক্লিয়ার বিষয়টি, সুযোগ ব্যয়। ওকে, এখন আসি সুযোগ ব্যয় সম্পর্কে অধ্যাপক বেনহামের
সংজ্ঞা। অধ্যাপক বেনহাম তার মতে সংজ্ঞায় দেখো, কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। তাহলে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। ঠিক আছে। এখন অনেক সময় শিক্ষার্থীরা যদি এই টপিকসটা না পড়ে, সুযোগ ব্যয় কাকে বলে, তো এমন শিক্ষার্থী আছে যারা পরীক্ষায় এইভাবে অ্যান্সার করে যে তারা পরীক্ষায় প্রশ্ন আসলো ফার্স্ট, তারা কি করবে যে সুযোগ ব্যয়, অর্থাৎ যারা আসলে যে বানায় লেখার যে সিস্টেম ফলো করে, তো সুযোগ ব্যয় আসলে এরকম একজন শিক্ষার্থী লিখছিল যে সুযোগ ব্যয় হলো সেটা যেটা সুবিধা মতো ব্যয় করা হয়। ঠিক আছে, তার মানে সুবিধা মতো যে ব্যয় করা হয় সেটাই সুযোগ ব্যয়। তো এই ধরনের অ্যান্সার আসলে কারা করবে? যারা আসলে বইয়ের টাচে থাকবে না, ঠিক আছে, বা সঠিকভাবে শিখবে না। তো এরকম অ্যান্সার কিন্তু করা যাবে না। ঠিক আছে, বেসিক ডেভেলপ করতে হবে। তাহলে আমরা মোটামুটি এখানে সুযোগ ব্যয়ের একটা কনসেপ্ট পেয়ে গেলাম। এখন আসি চিত্রের মাধ্যমে এটার আমরা ব্যাখ্যা। এখন খেয়াল করো, এই সুযোগ ব্যয়ের ব্যাখ্যা কোন রেখার মাধ্যমে দেয়া হয়? এমসিকিউ কোশ্চেন, পিপিসি অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমেই সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, এখন আসি, তাহলে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নিলাম। এখানে দিলাম এ, এখানে দিলাম বি। এখন দেখো সুযোগ ব্যয়ের আমরা এখানে বেশ ক্লিয়ার কনসেপ্ট চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেখব। আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি এক্স দ্রব্য, লম্ব অক্ষে দেখাচ্ছি ওয়াই দ্রব্য। এখন এটাকে যদি তুমি মনে করো যে না, এটা আমি এক্স দ্রব্যের নাম আমি দিলাম ধান, আর ওয়াই দ্রব্যকে যদি তুমি দাও পাট, কোনো ব্যাপার না। ঠিক আছে, একই কথা। তো এখন চিন্তা করলে যে একজন ব্যক্তি তার যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, আবার চলতি প্রযুক্তি আছে, ঠিক আছে, মানে উৎপাদন করার ক্ষেত্রে যেটা হয় আর কি, আমরা ইন দ্য কনটেক্সট অফ প্রোডাকশন, উৎপাদকের মাধ্যমে একটি দ্রব্য উৎপাদনের সেক্টরের দিকে উদাহরণ দিয়েছি। তো এখন যদি এমন হয় যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি যদি এক্স দ্রব্য উৎপাদনে সম্পূর্ণটাই নিযুক্ত করে, খেয়াল করো, এক্স দ্রব্যটায় সম্পূর্ণ নিযুক্ত করে, তাহলে ওয়াই দ্রব্য কতটুকু পাবে? ওয়াই দ্রব্য তো শূন্য পাবে। কারণ কি? এক্স দ্রব্য যখন সে পুরোটা ব্যয় করতেছে সব সম্পদ প্রযুক্তি, তখন ও বি পরিমাণ কি পাচ্ছে? এক্স দ্রব্য। তার মানে ও বি পরিমাণ এক্স পণ্য অর্থ শূন্য ওয়াই পণ্য, ওয়াই পণ্য শূন্য। কারণ কি? সবটা সে এক্স দ্রব্যেই নিযুক্ত করেছে, তাহলে পাবে কতটুকু? রেখা অনুযায়ী ও বি পরিমাণ এক্স পণ্য, ওয়াই পাবে সেই ক্ষেত্রে শূন্য। আবার আমরা যদি উল্টাটা চিন্তা করি যে সে তার সীমিত সম্পদ প্রযুক্তি যেটা আছে সেটা সবটাই সে ওয়াই দ্রব্যে উৎপাদনে ব্যয় করল, তাহলে কতটুকু ওয়াই পাবে? ও এ, তাহলে ও এ ওয়াই পণ্য, এর অর্থ হলো তখন কি হবে? এক্স পণ্য হবে শূন্য, কারণ এক্স পণ্যই সে তো কোনো রকম তার যে সম্পদ প্রযুক্তি ব্যয় করিনি, তাহলে সে এক্স পণ্য পাবে কিভাবে? শূন্য পাবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা এই কনটেক্সট থেকেও বলতে পারি একটা আর একটা সুযোগ ব্যয়, একটা আর একটা সুযোগ ব্যয়। এখন আসি, আমরা এই সুযোগ ব্যয়ের সংমিশ্রণের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দুটি দ্রব্যের সংমিশ্রণের মাধ্যমে দেখাইছি, এখানেও আমরা সংমিশ্রণের মাধ্যমেও দেখাতে পারি। সেটা কীভাবে? তাহলে ইনিশিয়াল কেসে পুরোটার ক্ষেত্রে আমরা দেখলাম সুযোগ ব্যয়। এখন আমরা এটাকে আরও প্রিসাইসলি অর্থাৎ যথার্থভাবে ব্যাখ্যা করার জন্য এর ভিতরে সংমিশ্রণের মাধ্যমে দেখাবো। তাহলে সেটা কীরকম? এখানে আমরা একটা বিন্দু নিলাম, এই বিন্দুকে আমরা বললাম ই বিন্দু, ওকে, এই বিন্দু দিলাম। এই বিন্দু অনুযায়ী এক্স পণ্যর উৎপাদন হলো ও এক্স ওয়ান পরিমাণ, ওয়াই পণ্যের উৎপাদন
ও ওয়াই ওয়ান পরিমাণ। খেয়াল করো, এই একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে আমি নিচের দিকে ভূমি অক্ষে চলে আসলাম, তার মানে ও এক্স ওয়ান পরিমাণ এক্স পণ্য উৎপাদন করতে পারে এবং ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে। কোন বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে? এই বিন্দু। এখন চিন্তা করো, যদি এমন হয় যে সোসাইটিতে এক্স দ্রব্যের চাহিদা বেশি, লেটার সে ধান, তাহলে ধানের চাহিদা বেশি, তাহলে যদি চিন্তা করে ওই ব্যক্তি বা একটা দেশ, যে কনটেক্সে আমরা চিন্তা করি না কেন, যে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানো উচিত, তাহলে সে কি করবে? এই রেখার এই বিন্দুর নিচের দিকে আসতে হবে, কারণ এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে কী করবে? কারণ তার তো সীমিত সম্পদ এবং তার যে প্রযুক্তি আছে চলতি ওইটাই। তাই এইটার সাপেক্ষে যদি সে চিন্তা করে আমি এক্স পণ্যের উৎপাদন বাড়াতে চাই, তাহলে তাকে কি করতে হবে? এক্স পণ্যেই আরও কিছু সম্পদ যেটা ওয়াই পণ্য ছিল সেখান থেকে নিয়ে তার সম্পদ, অর্থাৎ জমির ক্ষেত্রে যদি উৎপাদন হয় জমি, তারপর কিছু প্রযুক্তি মানে চাষ করতে যেগুলো লাগে সেগুলো, যেটা সে ওয়াই দ্রব্যে উৎপাদনে আগে ব্যয় করতো বেশি, সেটা সেখান থেকে কিছু নিয়ে কি করবে? এক্সে লাগাবে। তাহলেই না এক্সের পণ্যের উৎপাদন বেশি হবে, তাই না? তাহলে আমরা এখানে ধরলাম যে এই জায়গায় একটা বিন্দু নিলাম, বিন্দু নিয়ে ভূমি অক্ষে আমরা চলে আসলাম, এটাকে আমরা নাম দিলাম x2, এখানে উপরে দিলাম এফ বিন্দু সংমিশ্রণ বিন্দু, এখানে দিলাম y2। এখন খেয়াল করো যে যেহেতু এখন এফ বিন্দুতে আসার ফলে কি হয়েছে? এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কারণ আগে কত ছিল? কতটুকু? OX1, যেটা ই বিন্দু দ্বারা, এখন তো নতুন বিন্দুতে উৎপাদন করছে এফ বিন্দুতে। তাহলে এফ বিন্দু অনুযায়ী দেখো এক্স দ্রব্যের পণ্যের উৎপাদন কি হয়েছে? এখন OX2, আর ওয়াই দ্রব্যের উৎপাদন হয়েছে OY2। কিন্তু আগে কতটুকু ছিল? ই বিন্দু অনুযায়ী ছিল এক্স পণ্য OX1 আর ওয়াই পণ্য ছিল OY1। এখন যে ঘটনা ঘটলো, এক্স পণ্যের উৎপাদন সে বৃদ্ধি করেছে। এখন বৃদ্ধি কিভাবে করেছে? বৃদ্ধি করার জন্য ওয়াই পণ্য উৎপাদনে যে সম্পদ প্রযুক্তি ব্যবহার করছিল সেখান থেকে কিছু আনছে, এনে সে এক্স দ্রব্যেতে নিযুক্ত করছে। এর ফলেই এক্স দ্রব্যের উৎপাদন বেড়েছে। ঠিক আছে? তাহলে তাকে কি করতে হলো? আর ওয়াই পণ্যের কি হলো? উৎপাদন কমে গেল না? আগে ছিল OY1, এখন পাচ্ছে OY2, কম, আগের থেকে কম। কারণ কি? এখন তো ওয়াই দ্রব্যেতে আর অত প্রযুক্তি এবং তার যে সীমিত সম্পদ আছে সেটা অত বেশি হারে ব্যয় করছে না, কারণ কিছু সে এক্সেস নিয়ে চলে আসছে, তাহলে এক্স দ্রব্য পাচ্ছে। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এই যে চেঞ্জটা, আগে যতটুকু ছিল আর কিছু সম্পদে চেঞ্জ হয়েছে, তাহলে উপরে যে চেঞ্জকে আমরা কি বলতে পারি? ডেল। এই ডেল মানে পরিবর্তন, ওয়াই পণ্যের একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা এই যে এখান থেকে আমরা দেখাচ্ছি এতটুকু, ঠিক আছে? এতটুকু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা আমরা OY1 থেকে OY2 বাদ দিলে এই চেঞ্জটা পাই। তার মানে এই ডেল ওয়াই আমাকে চেঞ্জ মানে পরিবর্তন হয়েছে। তা পরিবর্তন মানে কি? এটাকে আমার ব্যয় করতে হয়েছে, ব্যয়। অ্যান্ড ব্যয় মিনস কি? ছেড়ে দিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। কেন? কারণ এই যে এখানে দেখো, এই জায়গার থেকে এতটুকু এক্স দ্রব্য বৃদ্ধি পেয়েছে না, এখানে কি হয়েছে? ডেল এক্স মানে কি? এক্স পণ্যের যে পরিবর্তনটা আগে যতটুকু ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে। পরিবর্তন মানে সে বাড়তেও পারে কমতেও পারে। ডেল এক্স মানে এক্সের একটা পরিবর্তন। তো কী পরিবর্তন হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাওয়ার ফলে এটা তার কি হয়েছে দেখো তো, আগে যা ছিল তার থেকে বেশি পাচ্ছে। বেশি পাওয়া মানে কি? সে সুযোগ ক্রিয়েট করেছে, অপরচুনিটি ক্রিয়েট করেছে। তাহলে এইটা তার সুযোগ, আর এটা তাকে ব্যয় করতে হয়েছে, ওয়াই পণ্যকে ব্যয় করতে হয়েছে। তাহলে এইটার মাধ্যমে বলা হচ্ছে যে এটা সুযোগ ব্যয়। তাহলে এইটুক তাকে ব্যয় করতে হয়েছে। এটাকে আমরা যদি অনেক সময় এইভাবে বলতে পারি, OY1 OY2 এর সুযোগ ব্যয়, X1 X2। আবার উল্টো করেও বলতে পারি যে এই জায়গার থেকে যে এদিকে যদি যাই, এফ বিন্দু থেকে চিন্তা করে এদিকে আসি, তাহলে বলতে পারি X1 X2 পণ্যের সুযোগ ব্যয় Y1 Y2। তার মানে একটা আরেকটার কি আছে? সুযোগ ব্যয়
হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে এভাবে ব্যাখ্যা করতে পারি। তো এই জায়গা থেকে তোমরা এভাবে ব্যাখ্যা করবা যে এখান থেকে তুমি ব্যয় করছো, ব্যয় মানে কি ওয়াইটা তুমি ছেড়ে দিয়েছো, আগে যতটুকু পেতে এখন আর তত পাচ্ছ না, ছেড়ে দেওয়ার ফলে এক্সট্রা তুমি এখন বেশি পাচ্ছ, এক্সট্রা তোমার সুযোগ ক্রিয়েট হয়েছে। তাহলে এইটাই হলো আমাদের সেই আজকের সুযোগ ব্যয়ের ব্যাখ্যা। এখন এই সুযোগ ব্যয়ের আরও অনেকগুলো প্রকার ভেদ আছে, তো মূল কনটেক্সট কিন্তু এইটা। সেটা হতে পারে স্থির সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। তার মানে 3টা প্যাটার্নের সুযোগ ব্যয় আছে, যেটা এইচএসসি লেভেলে গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। সেটা হলো তোমার ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় এবং স্থির সুযোগ ব্যয়। তো আশা করছি আজকে সুযোগ ব্যয় সম্পর্কে তোমাদের কনসেপ্টটা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। তো এখন একটি খুবই থিওরিটিক্যাল এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব, সেটা হলো দুষ্প্রাপ্যতা, পছন্দ ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা, পছন্দ ও নির্বাচন। তাহলে প্রথমে আসি, দুষ্প্রাপ্যতা মানে কি? সম্পদের স্বল্পতা, তাই না? তো দুষ্প্রাপ্যতা মানে যেহেতু সম্পদের স্বল্পতা বোঝাচ্ছে, তার মানে মানব জীবনে কি মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। কেননা সম্পদ যদি সীমিত না হতো তাহলে আর মানুষের অভাব বলে কিছু থাকতো না। তো যেহেতু মানব জীবনের সম্পদ আসলে সীমিত কিন্তু অভাব অসীম, তো এটার যদি আমরা একটা চিত্র দেখি, তো চিত্রটা যেটা আসে চাহিদা এবং যোগানের ভিত্তিতে, এদিকে কোয়ান্টিটি, এদিকে আমরা দাম নির্ধারণ করছি। তো একটা চাহিদা রেখা অঙ্কন করলাম, এটা বললাম ডিডি, এবং একটা যোগান রেখা অঙ্কন করলাম এসএস। এখন খেয়াল করো, সমাজে সচরাচর যদি এরকম হয় Q0 P0, এই বিন্দুতে ভারসাম্য, চাহিদা এবং যোগান যদি সমান হয় তাহলে কী হবে? ভারসাম্য নির্ধারিত হয়। যেখানে চাহিদা মানে কি দ্রব্য বা সেবা যেটাই বলি, তার যতটুকু চাহিদা এবং ওই একই পরিমাণ সরবরাহটা সেম, তাহলে ভারসাম্য অবস্থা নির্ধারিত হয়। অর্থাৎ চাহিদা এবং যোগান যেখানে ইন্টারসেক্ট করে সেখানে ভারসাম্য নির্ধারিত হয়। কিন্তু যদি এমন হয় যে যোগানের স্বল্পতা, অর্থাৎ এসএস রেখা তা যদি আপওয়ার্ডে নিয়ে চলে যায়, ঠিক আছে, উপরের দিকে, তাহলে কি হচ্ছে দেখো, P1 Q1, তাহলে এই সোজা দাগ দিয়ে দিলাম। এখন ই এফ বিন্দু, এখন যেহেতু এটা হলো S1 নতুন একটা যোগান রেখা, তার মানে এখানে বোঝা গেল যে চাহিদা যে তুলনায় প্রথম দিকে ছিল, এখন যোগানের যদি স্বল্পতা হয় তাহলে কি হয়? সেখানে যোগানের মানে কি? যে সরবরাহর স্বল্পতা, সম্পদের অপ্রতুলতা, এই কারণেই তো যোগান বা সরবরাহ কম। তো যখন সরবরাহ কম, কতটুকু হয়ে গেল? এতটুকু। তাহলে এতটুকু যখন সরবরাহ কম হবে তখন যথারীতি দামের উপরে প্রভাব পড়বে, দাম বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে সমাজে কাম্য বন্টন হবে না, কারণ কি? এখানে সরবরাহের স্বল্পতা আছে। তার মানে সহজ কথা, এটাও একটি মানব জীবনের একটা অন্যতম সমস্যা। এখন আসি সেকেন্ড পয়েন্ট, পছন্দ। তো পছন্দ কেন আসে? কারণ কি? ওই একই কথা, সম্পদের স্বল্পতা থেকেই কিন্তু মানুষের পছন্দটা আসে। তো পছন্দ কিভাবে আসবে? তখন প্রত্যেকটা মানুষ তার যে দৈনন্দিন জীবনে যে দ্রব্যগুলো লাগে সেটা অনুযায়ী সে পছন্দ করবে। কিভাবে? যেমন প্রথমে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলো সে আগে প্রায়োরিটি দেবে। কারণ কি? তার সম্পদ যেহেতু স্বল্পতা, এই স্বল্প সম্পদের মাধ্যমে কোন দ্রব্যগুলো তার আগে দরকার, তাহলে সে চিন্তা করবে যে যেটার বেশি নিড সেটা সে পছন্দের দিক থেকে আগে রাখবে। আবার যদি চিন্তা করো যে একই জমিতে ধানও চাষ করা যায়, পাটও চাষ করা যায়, তাহলে তাকে পছন্দ করতে হবে যে সে যেহেতু ধান চাষ করলে পাট করতে পারবে না, পাট করলে ধান করতে পারবে না। তো এক্ষেত্রেও তাকে আসলে তাকে কি করতে হবে? পছন্দ করতে হবে যে আসলে সে কোনটা চাষ করতে চায়। তাহলে পছন্দটা হয়ে গেল। পরের বিষয়টা আছে নির্বাচন। তো নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ একটা ইস্যু অর্থনীতিতে। তো নির্বাচনটা কি? এটাও আসলে সম্পদের স্বল্পতা থেকে হয়।
তো সম্পদের স্বল্পতা থেকে নির্বাচন মানে হলো বিষয়টা একজন ব্যক্তির তার দেখা গেল বস্ত্রের অভাব আছে, তো বস্ত্রের অভাবটা সে যদি চায় যে আমি বস্ত্র উৎপাদন করব, তাহলে বস্ত্র উৎপাদন করতে গেলে সে ফলো করতে পারে আইদার হস্তচালিত মেশিনের মাধ্যমে, তাহলে আরেকটি হলো স্বয়ংক্রিয় মেশিন। ঠিক আছে, এখন সে চিন্তা করবে যে এই ক্ষেত্রে হস্তচালিত মাধ্যমে যদি সে বস্ত্র উৎপাদন করে বা করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, সেই হস্তচালিত যে বস্ত্র উৎপাদন হবে সেটার মানটা একটু নিম্নমানের হবে এবং অধিক শ্রম সাপেক্ষ। আবার অপরদিকে যদি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করে তাহলে সেই বস্ত্র অর্থাৎ কাপড়ের কোয়ালিটিটা ভালো হবে। ঠিক আছে, আবার কম সময় সাপেক্ষ কিন্তু ব্যয়বহুল। তাহলে তাকে নির্বাচন করতে হবে আসলে সে কোন পদ্ধতিতে বস্ত্র উৎপাদন করবে, তাহলে এটা তাকে নির্বাচনজনিত সমস্যা হয়। তো এইগুলো খুবই সিম্পল প্রশ্ন, আশা করছি এইগুলো তোমরা থিওরিটিক্যাল দেখলেই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।